নেপালের বিপ্লবী নেতা বালে শাহ সরকার গঠন করে ফেলছেন প্রায়। তিনি নির্বাচনে এককভাবে জয়লাভ করেছেন অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসাবে। কিন্তু বাংলাদেশে কেন এনসিপি জিতলো না? জিতলো না, তার উপরে 11 দলীয় জোটে জামাতের বি টিম হিসাবে তারা বিরোধী দলে গিয়েছে। গোলাম মাওলা রনি এই বিষয় নিয়ে একটি বিশেষজ্ঞ মন্তব্য প্রস্তাব করেছেন। তবে তার ভিতরে যে এই বিপ্লব বিরোধী এনসিপি বিরোধী চিন্তাধারা অলরেডি গর্ভধারণ করেছে, এখন সেটা প্রসব করেছে, সেটা আমরা আগ থেকেই বুঝছি। এই ভ্রূণ, এই গর্ভধারণ এটা বহু পুরানো, কারণ এটা আওয়ামী লীগের বীর্যে তৈরি। এখন কথা হলো, সেখানে অভ্যুত্থানের পক্ষের শক্তি জিতে গিয়েছে নির্বাচনে, বাংলাদেশে কি হেরেছে? বিএনপি কি অভ্যুত্থানের বিরোধী শক্তি? না, বিএনপি অভ্যুত্থানের পক্ষের শক্তি, জামায়াত অভ্যুত্থানের পক্ষের শক্তি, এনসিপি তো রীতিমতো অভ্যুত্থানের ভ্যানগার্ড হিসাবে বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। এখন কথা হলো, তাহলে এনসিপি একা কেন জিততো না? ওখানে কেন জিতলো? খুব সহজ। বাংলাদেশের অভ্যুত্থানের ক্ষেত্রে মেইন নেতৃত্ব ছিল এনসিপির হাতে, কিন্তু যে ফোর্স, এই ফোর্সটা ছিল বিএনপি এবং জামায়াত, অর্থাৎ পাবলিক সাপোর্ট ছিল বিএনপি এবং জামায়াতের। কেন বিএনপি এবং জামায়াত অভ্যুত্থানের মূল নেতৃত্বে আসলো না? কারণ বিএনপি এবং জামায়াত পরিষ্কারভাবে দেখেছে গত 17 বছর যাবৎ তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নানান রকম চেষ্টা করেছে, তারা ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ নানান কথা বলে, জামায়াতকে জঙ্গি বলে, বিএনপিকে স্বাধীনতা বিরোধী বলে নানানভাবে দমিয়ে দেখেছে, হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করার মাধ্যমে। সুতরাং জামাত দেখেছে একটি নিরপেক্ষ এবং ইনোসেন্ট নেতৃত্ব যদি সামনে আসে, তাহলে তাদেরকে হুট করে আওয়ামী লীগ কিন্তু একটা কথা বলে দমিয়ে দিতে পারছে না, চেষ্টা করার পরেও সম্ভব হচ্ছে না। কিন্তু বাইরে থেকে যখন তারা পাবলিক ফোর্স এবং এলিমেন্ট সমূহ আন্দোলনের উপাদানগুলোকে সমর্থন দিয়েছে, যোগান দিয়েছে, তখন এভাবে আন্দোলনটা সফল হয়ে গিয়েছে। ওই যে এলিমেন্ট, বিদ্রোহের ফোর্স, সেই ফোর্সগুলো কিন্তু জামায়াতের এবং বিএনপির। ভোটের সময় তারা বিএনপিতে ফিরে গেছে, জামায়াতে ফিরে গেছে। আর এনসিপি যেটা তৈরি করতে পেরেছিল, সেটা নিয়ে তো তারা 6টি আসন পেয়েছে, প্রায় 4 থেকে 5% ভোট পেয়েছে। গোলাম মাওলা রনি এই জিনিসটি বিশ্লেষণ না করে সে নেগেটিভ জিনিসটা সামনে নিয়ে এসেছে। রনির এই প্রসব বেদনা বহু আগে শুরু হয়েছে, এখন নেপালে বিদ্রোহীরা অথবা অভ্যুত্থানকারী শক্তি জিতার পরে এটা তিনি প্রসব করেছেন। ফ্যাক্ট হলো, রহস্যটা কোথায়? রহস্যটা হলো এখানে, দীর্ঘদিন আওয়ামী লীগ করা, যদিও সে অন্যদের তুলনায় এত খারাপ না, তারপরেও ভিতরে মমতাটা রাখা আওয়ামী লীগের জন্য, সেই জিনিসটা ধারণ করার কারণে আওয়ামী লীগ যেই চোখে দেখে, অনেকটা সেই চোখেই গোলাম মাওলা রনি বাংলাদেশের বিদ্রোহ, নির্বাচন, সরকার গঠন, নেপালের বিষয়টিকে দেখেছে। দ্বিতীয় বিষয়, বাংলাদেশে যেরকম মিডিয়া, টেলিভিশন চ্যানেলগুলো বলেন, বাংলাদেশের কয়টি এখন? 38-39টি টেলিভিশন চ্যানেল, তাই না? 1040টি পত্রিকা আছে। এরা সবাই আওয়ামী লীগের, এক কথায় আওয়ামী লীগ। নেপালে কিন্তু এই ব্যাপারটা না। তো বাংলাদেশের মিডিয়া অনবরত আসিফ মাহমুদ চোর, এনসিপি নেতারা চোর, ববগুড়ে, মাঠের লোক, রাস্তায় ঘুরা, বোখাটে, অথচ সবাই ভার্সিটি থেকে ভালো ভালো রেজাল্ট করা। আপনি একজন সাদেক কায়েমের কথা চিন্তা করেন, একজন আসিফ মাহমুদের কথা চিন্তা করেন, একজন নাহিদ ইসলামের কথা চিন্তা করেন, মাহফুজ আলমের কথা চিন্তা করেন। টপ র্যাঙ্কার না হলেও তারা যার যার জায়গায় যথেষ্ট মেধাবী। বাংলাদেশের মিডিয়া নিজেই একটা আওয়ামী লীগ, পত্রপত্রিকাগুলো আওয়ামী লীগ। শুধু হাসিনা পালাইছে, পুরো আওয়ামী লীগ কি পালাইছে? তার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার এরা পালাইছে। অন্য উইংসগুলো রয়ে গেছে, তার ব্যবসায়ী রয়ে গিয়েছে, তার সাংবাদিকরা রয়ে গেছে, তার সিন্ডিকেট রয়ে গেছে। তারা আগের মতোই আছে। তারাই এই এনসিপিকে নানানভাবে মেলাইন করার চেষ্টা করেছে, ছোট করার চেষ্টা করেছে, হেয় করার চেষ্টা করা হয়েছে, অপমান করার চেষ্টা করেছে। আমরা দেখেছি এই মিডিয়া, এই জিল্লুর রহমান চ্যানেল আইয়ের এই টাউট, সে অনবরত কয়েকবার হাসান আবদুল্লাহর বিরুদ্ধে এমন সব মিথ্যা তথ্য দিয়েছে। হাসান আবদুল্লাহ হাসপাতালে চাঁদা চাইতে গেছে,
হাসপাতাল উড়িয়ে দিতে বলেছে। এটা তো আর লেখা না যে লেখাটা ভুল ছিল অথবা কেউ বাড়াই লিখছে, এটা ভিডিওতে স্পষ্ট প্রমাণ রয়েছে। আপনারা অসংখ্য মানুষ দেখেছেন, সেই ভিডিওর অনেক প্রমাণ হয়েছে, যে কারণে সেই প্রমাণ আমি আর এখন দিচ্ছি না। একজন হাসান আব্দুল্লাহর বিরুদ্ধে এই মিথ্যাচার, তবে এই মিথ্যাচার শুরু করেছে রোকসানা আঞ্জুম নিকোল, যার বিবেক একেবারেই বিকল। এই শয়তান এই রাজনীতি নামক টকশোতে বসে বসে প্রথম এই এনসিপি নেতাদেরকে অপদস্থ করার পথ বেছে নেয়। ওই যে যখন বন্যা হয়েছিল 2024 সেপ্টেম্বরে, তখন বন্যার 12 কোটি টাকা হাসান আব্দুল্লাহর হাতে ছিল। ত্রাণ বিতরণের পর যে পরিমাণ টাকা হাতে ছিল, হাসান আব্দুল্লাহ সরাসরি সরকারের ঘরে সেই টাকা জমা দিয়েছে, তার কাছে ব্যাংক রিসিট সহ রয়েছে। এই পৃথিবীর বাংলাদেশের কোনো লোক উদ্বৃত্ত টাকা এইভাবে ফেরত দেয়? হাসান আব্দুল্লাহ দিয়েছে। অথচ এটা যমুনা টিভি জানতো, নিকোল জানতো, অন্য মিডিয়া জানতো। জানার পরেও দুইটা মাস যাবৎ হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে জেনে শুনে মিথ্যা প্রচারণা চালিয়েছে। বাকি টাকা কোথায়? হাসনাত আব্দুল্লাহ মেরে দিয়েছে। এরপরে আসলো নাহিদ ইসলামের বাড়ির পাশে নাকি 150 কোটি টাকার বস্তা পাওয়া গিয়েছে। নাহিদ ইসলামের বাড়ির পাশে যে আওয়ামী লীগের বাড়ি, এইটা আর বলে নাই। যে আওয়ামী লীগের নেতার বাড়িতে 150 কোটি টাকা পাওয়া গেছে, এই কথা বলে নাই। ওই আওয়ামী লীগের নেতার বাড়ি নাহিদ ইসলামের বাড়ির পাশে, এই কারণে বলছে নাহিদ ইসলামের বাড়ির পাশে টাকা পাওয়া গেছে। মানুষ এখন কি বুঝবে? নাহিদ ইসলামের কোনো পরিচিত লোক, কোনো আত্মীয় স্বজন, চাচাতো, জ্যাঠাতো, ফুফাতো, মামাতো ভাই এই ঘটনা ঘটাইছে, নাহিদ ইসলাম তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। কিন্তু ওই লোক যে আওয়ামী লীগের সরাসরি বড় নেতা, এই কথাটি মিডিয়া বলে নাই। মিডিয়ার এই যে মিথ্যাচার, খবরকে বাঁকা করে প্রকাশ করা, এই জিনিসটি, এই অসততা, এই ক্রিমিনালের শিকার নেপালের গণ অভ্যুত্থানকারীরা হয় নাই। আসিফ মাহমুদের বিরুদ্ধে বলা হয়েছে সে নাকি 1000 কোটি টাকা 1000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। সে তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট, তার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট, তার বাবার ব্যাংক অ্যাকাউন্ট, নিজের 2টি ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি প্রকাশ করেছে। এই হলো, কোনো ব্যাংক অ্যাকাউন্টে 623 টাকা, কোনো ব্যাংক অ্যাকাউন্টে তার আছে 18 লাখ টাকা। 18 লাখ টাকা কি বেশি টাকা? সে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিল, ইন্টারিম সরকারের। তার বেতন 30 লক্ষ টাকা ছিল মাসে, সবচাইতে বেশি, কারণ সবচাইতে বড় মন্ত্রণালয় সে সামলাইছে। তার খরচ আছে না, সেগুলো তো হালাল টাকা। সেই টাকা কোথায় থেকে আসছে, কিভাবে খরচ হয়েছে, সেগুলো সব ব্রেকডাউন রয়েছে। এই জিনিসগুলো তারা সব জানে, না জেনেও তারা আসিফ মাহমুদের বিরুদ্ধে মিথ্যাচার প্রকাশ করেছে। এরপরে তার আজম, তার একান্ত সহকারী, তার বিরুদ্ধে 400 কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। গত পরশু বৃহস্পতিবার তাকে দুর্নীতি দমন কমিশন সার্টিফাইড করেছে, সে মুক্ত, তার পাসপোর্ট ফেরত দিয়েছে। তারপরে তানভীর, গাজী মাহমুদ সুলতান তানভীর, সে নাকি 450 কোটি টাকা ট্রান্সফার করেছে বিদেশে একই দিনে। এখন তো ইউনূস সরকার নাই, একই দিনে তাকে ক্লিন সার্টিফিকেট দিয়েছে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। এখন কথা হলো, এই যে 2 বছর যাবৎ তাদের পরিবারের কাছে তাদের মান সম্মান গেছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার কাছে তাদের মান সম্মান গেছে, এই দায় নিবেটাকে? এই যে মিথ্যাচার হয়েছে, ফ্রেমিং হয়েছে তাদের বিরুদ্ধে, এই জিনিসটা কিন্তু নেপালের গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হয় নাই। তো বাংলাদেশের এরা যে চিটারের ভিতর থেকে তারা নির্বাচন করেছেন, বাটপার এবং লেট ফ্যাসিবাদ যাকে বলে, মানে রয়ে যাওয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে থেকে তাদেরকে তাদের মিথ্যার বিরুদ্ধে মোকাবেলা করে তাদেরকে নির্বাচন করতে হয়েছে। তবে এটা তো তাদের হয়েছেই, তার উপরে বিএনপিও অভ্যুত্থানের পক্ষের শক্তি, জামায়াত অভ্যুত্থানের পক্ষের শক্তি, আর এনসিপি তো নিজেরা ভ্যানগার্ড হিসেবে ছিলই। তো রনির এই চুলকানি ও শয়তানি ডাইভার্ট করা, তাদেরকে মেলাইন করার চেষ্টা করা, এটা ভারতীয় দৃষ্টিভঙ্গিরই একটি নতুন ভার্সন হিসাবে আমরা দেখতে পারি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।